প্রথম আরো বেশি ভালো লাগতো, এখন একটু সমস্যা হয়। সবাই আমাদের যেরকম দেখে মানে আমি ওকে মানে ওর উপর অত্যাচার করতেছি, কিন্তু আসলে কিন্তু ওইরকম মোটেই না। একজন মহিলা আমার এইরকম হাত ধরে টানছে যে ভাই দাঁড়ান আপনার একটু দেখি। ক্যামেরা হলেও তো করতে পারছি তোমার সাথে এটা। রাইট, ও ডিসিশনালি অ্যাকসেপ্ট করেছে, ফাইন আমি সংসারই করব, বাট ও তো চাইলে নিজের ক্যারিয়ার করতে পারে। চাকরি করা যেতে পারে বা চাকরি মাথায় ছিল না, এটা জীবনেও ছিল যে আমার নাম রিজভি, ওর নাম দোয়েল, আরডি নিয়েও একটা কিছু করতে চাই। কন্টেন্টের যাত্রাটা শুরু হলো কিভাবে? নিশ্চয়ই কোনো গল্প আছে। হ্যাঁ, কন্টেন্ট আমরা যে এরকম প্ল্যান করে যে এরকম কন্টেন্ট করতে হবে এরকম কিচ্ছু না। আমরা জাস্ট যেখানেই গেলে এখন কি হয়, মানুষ দু একটা ক্লিপ নিয়ে সেটাতে একটা স্টোরি দেয়, একটা ভিডিও দেয়, এরকম দু একটা করতে করতে প্রচন্ড অ্যাপ্রিসিয়েশন পাই। ওকে, কত সালের দিকে এটা? এটা কত 2022-22-এর দিকে। ওই সময় ফেসবুকের রিচ অনেক ভালো ছিল। তো অ্যাপ্রিসিয়েশন পাই এরকম করতে করতে। তো একদিন একটা বাংলা যে গান শীত লাগে, এই গত শীতের আগের শীতে, তো ওইটার আমরা একটা প্যারোডি বানাই। জাস্ট ওই গানটাই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর আমরা ওইটার সাথে কয়েকটা অ্যাক্ট করি, তো ওইটা বেশ ভালো যায়। আচ্ছা, আর তারপরেও আমার ওইটা ভালো যাওয়ার পরেও আমাদের কখনো মাথায় আসেনি যে আমরা এরকম কন্টেন্ট একটু সিরিয়াস হব এই কন্টেন্টে। তো আমার ছাদের উপরে একটা পুলের মতো আছে, ছোট্ট টাবের মতো। ওকে, তো ওইখানে আমরা গরিবের ফ্লোটিং ব্রেকফাস্ট একটা ভিডিও ট্রের উপরে একটা লেবুর শরবত এগুলা নিয়ে, ওইটা একদম অথেন্টিক র ভিডিও, কোনো কন্টেন্ট না। ওইটা মানুষ অসম্ভব পছন্দ করে। ঝিনাইদহ এটা? হ্যাঁ, ঝিনাইদহ। ওকে, তো তারপর থেকে একটু করে সময় বের করে ফেসবুকে কন্টেন্ট বানানো। আস্তে আস্তে আপনাদের পেজটা দাঁড়ায় গেল। পেজের নামটা যেন কি? রিজভি আহমেদ। রিজভি আহমেদ নাম, ওর নামটা যোগ করেন কেন? আমরা তো জানি না যে এরকম করব এটা। সো এটা কি ভেরিফাই হয়ে গেল পরবর্তীতে? আচ্ছা, সো রিজভি আহমেদ নামে ভেরিফাই হয়ে গেছে। সো এটা একটা বড় সমস্যা, এখন চেঞ্জও করা যাবে না। সো পাশাপাশি আপনারা কি ফেসবুকে থাকলেন নাকি ইউটিউবেও চিন্তা করলেন? ইউটিউবেও সেম কন্টেন্ট। হ্যাঁ, সেম কন্টেন্ট, এই ছোট ছোট কন্টেন্ট। আর ইউটিউবে মূলত আমার ফেসবুকে আসার আগে ইউটিউবে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি দেশ বিদেশ ঘুরতে চাই, সো এই ট্রাভেল ভ্লগগুলো দেওয়া যায় কিনা। আপনি বাইকিং করেন বোধহয়? হ্যাঁ। ওকে, ওকে নিয়ে ঘোরা হয়েছে? হ্যাঁ, খুব ঘুরি, আমার বাইকে চড়তে খুব ভালো লাগে। ও যা কিছু দেখেছে, প্রথম সমুদ্র, প্রথম পাহাড়, সবকিছু বাইকে? সব তার সাথে। প্রথম সমুদ্র আমার তার সাথে দেখা। এবং আরো একটা মজার ব্যাপার, ওর বাবা মার কাছে যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা বলতো, তাহলে বলতো যে বিয়ে করে বরের সাথে যাস, এরকম একটা ব্যাপার। কারণ তাদের তো সময় নাই, এরকম তারা সময় পাইতো না। নিয়ে যেত কাছে, কিন্তু দূরে কখনো যাওয়া হয়নি। সো আপনাদের সংসারে এখন একটা বাচ্চা আছে মাশাআল্লাহ, ওকেও দেখা যায় ভিডিওতে। ওর বয়স কত হলো? 3 বছর 8 মাস। 3 বছর 8 মাস, প্ল্যান বেবি। হ্যাঁ, রাইট। সো আপনি কি কাঠের ব্যবসায় ফিরে গেলেন? না, এখন বাবার ব্যবসাটা করতে যে আরো কিছু ডিফিকাল্টিজের মুখোমুখি হতে হয়। কিরকম? যেমন আমার বাবা খুবই ডমিনেটিং, তার ব্যবসা সে যেভাবে রান করতে চায়, তার একটু এদিক সেদিক গেলে সে পছন্দ করবে না। এখন বাবার মতো করছে, আমিও ব্যবসার একটা ছোট্ট পার্ট আমি আমার মতো করে দেখছি। ওখানেও আপনার ঝামেলা হয়েছে? হ্যাঁ, আপনিও ছাড়বেন না, বাবাও করতে দিবে না। আমি খুবই স্বাধীনচেতা মানুষ, আমি কারোর আন্ডারে থাকা এই জিনিসটা আমি মেনে নিতে পারি। এখানে ওর একটা ব্যাপার ছিল, লাইক আমার জামাই সে ব্যবসায়ী হবে, কাঠের ব্যবসায়ী হবে, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে পড়াশোনা করে, ওর ওপিনিয়ন কি ছিল? নাকি এই জায়গাটায় ও সমস্ত ফ্রিডম দিয়ে দিয়েছে? এই জায়গায় ব্যাপারটা কি, ও আমি যাই করতে চাই সেই জায়গায় ওর সম্পূর্ণ সাপোর্ট ছিল, কিন্তু তারপরেও যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন থেকে তো প্ল্যান যে আমি শেষ করে বাবার ব্যবসায় যোগদান করব। তো এইখানে ওর ডিফারেন্ট কোনো ওপিনিয়ন ছিল না। আমি যদি ভুল না করে থাকি, কয়েকটা জায়গায় বোধহয় এরকম হলেও হতে পারে আপনাদের। লাইক আপনারা তো নিশ্চয়ই প্ল্যান করে বিয়ে করেননি যে দেখো আমি বিয়ের পরে এটা থাকবো, এটা হবে, আমার ক্যারিয়ার এটা হবে। হয়ে গেছে, আমরা একসাথে বড় হয়েছি। রাইট। কিন্তু আমাদের সমাজে কি হয়, বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গা থেকে হোক, ফ্যামিলি স্ট্যাটাস দেখা হয়, বিয়ের পরে তার ক্যারিয়ার কি হবে, সে কোথায় থাকবে, সংসারে থাকবে কি থাকবে না, এগুলো সমস্ত কিছু সেটেল হয়ে তারপরে বিয়ে শাদী হয়। আপনাদের ক্ষেত্রে তো বিষয়টা হয় না, মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল ডেফিনেটলি দুই পরিবারের। আচ্ছা, ওকে। আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কি মনে হয়েছে? ও তো বললো যে কাউকে কখনো পরামর্শ দিবে না ছোট বয়সে বিয়ে করার। প্রচুর রাগ, ক্যামেরাতে মানে সবাই আমাদের যেরকম দেখে মানে আমি ওকে মানে ওর উপর অত্যাচার করতেছি, কিন্তু আসলে কিন্তু ওইরকম মোটেই না। ও কিন্তু প্রচুর রাগী। আচ্ছা, এবং ওকে যেরকম দেখা যায় উল্টোটা আমার সাথে হয়। ওকে, হ্যাঁ, সেটা আমার মাঝে মধ্যে আমি নিজে যখন দেখি না, নিজেই অনেক হাসি যে আসলে এটা না, কিন্তু দেখো আমার এটা করা লাগতেছে, কি ফানি না? ক্যামেরা হলেও তো করতে পারছি তোমার সাথে এটা। রাইট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ফাইনালি আপনারা এখন যখন আপনাদের কন্টেন্ট দেখেন, মানুষজন আপনাদেরকে চেনে, রাস্তাঘাটে যখন যান, এই আপনাদের দেখেছি ভিডিও, কেমন লাগে?
খুবই ভালো লাগে। প্রথম প্রথম আরো বেশি ভালো লাগতো, এখন একটু সমস্যা হয়। যেমন সেদিন আমার বোন অসুস্থ, আমি হসপিটালে গিয়েছি, একজন মহিলা আমার এইরকম হাত ধরে টানছে যে ভাই দাঁড়ান দাঁড়ান আপনার একটু দেখি। এই জিনিসটা খুবই কিন্তু তখন আমরা অলরেডি এমন একটা সিচুয়েশনে আছি যে তখন মাথায় ওরকম কিছু কাজ, তখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো একটু বদার করে। হ্যাঁ ডেফিনেটলি করে। তবে মানুষ অসম্ভব ভালোবাসে। ভালোবাসে। যেমন আমরা কোথাও যাচ্ছি, একটা দোকানে দাঁড়াইলে দোকানদার 2 ফানা কলা দিয়ে গাড়িতে দেয়। তুলে দেয়। হ্যাঁ, ও। এটা তাদের ভালোবাসা পারফেক্ট। এবং আমরা সেটা খুব ভালোভাবে একসেপ্ট করি, আমাদের ওইটা খুব ভালো লাগে। তো আমি যেই প্রফেশনে থাকতাম না কেন, কতটুকু সফলতা ব্যর্থতা সেই গল্পটা আলাদা, কিন্তু এইখানে যে মানুষের ভালোবাসা পাওয়া যায় যে পরিমাণ, ট্রু, এইটা মানে বর্ণনাই করা যাবে না। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, না ডেফিনেটলি আই নো দ্য পালস। সো আপনি ঝিনাইদহে ফিরে গেলেন এবং ইউনিভার্সিটি পাশ করার পরে মাস্টার্স করা হয়েছে, মাস্টার্স করে আপনি ঝিনাইদহে ফিরে গেলেন। আপনার কেমন লাগে এই পৈতৃক ব্যবসা নিয়ে থাকা? আমার খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে আপনি কি হলে ভালো লাগতো? আমার নিজের আরো প্ল্যান আছে। যেমন আমার ছোটবেলা থেকেই যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে আমার ফ্যামিলি, তো আমি কোনোদিন চাকরিটা অপশন হিসেবেই নিই নাই। আচ্ছা, যে চাকরি করা যেতে পারে বা চাকরি মাথায় করব, ছিল না এটা? জীবনেও ছিল না। আচ্ছা, সো আমি যখনই ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করি, তখন 2-4টা আরো স্টার্ট আপ নতুন প্ল্যান আছে, সেইগুলা নিয়ে যদি সাকসেস হইতে পারি ওই স্টার্ট আপ কেন্দ্রিক, ওকে বিউটিফুল, তখন সেটা আমার ভালো লাগে। Perfect. আমার মনে হবে যে হ্যাঁ এইটা সফলতা। দিন শেষে আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে ডিসকাস করেন না, নাকি সবকিছু সংসার নিয়ে, এই আজকে নুন নাই তেল নাই চুলো এরকম? হ্যাঁ, কেরিয়ার নিয়ে অবভিয়াসলি ডিসকাস করি। হ্যাঁ ডিসকাস হয়। সেক্ষেত্রে ওনার কোনো চাওয়া পাওয়া থাকে না? ও গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা করেছে, নাকি ওর জায়গা থেকে একদম আপনি ওর ডিসিশন অ্যাকসেপ্ট করেছে, ফাইন আমি সংসারই করবো, বাট ও তো চাইলে নিজের ক্যারিয়ার করতে পারে? আমি 100 বার এটা তো বারবার ওকে বলি এবং যে সে তুমি এখনো করো। আমারে বলে, যেমন ও যেমন রিলেটেড আর্ট নিয়ে লেখাপড়া করেছে, ওর কিন্তু অনেক গুণ। ও টাইডাই থেকে শুরু করে ব্লগ, বাটিক, ফ্রেম, এই জিনিসগুলো করতে পারে। আমি বলছি যে ওরে একটা স্টার্ট আপ তৈরি করে দিই, আমাদের এলাকায় যে মহিলাগুলো আছেন হ্যাঁ ওনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ও প্রোডাকশনে যে ওই জিনিসগুলো সেল করা উচিত আপনার। আর আপনি ব্লেজিং কেন বলছি, আপনাকে মানুষ চেনে, সো আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে দাঁড়াবেন অটোমেটিকলি আপনি অনেক কাস্টমার পেয়ে যাবেন। সো এটা কিন্তু কাজে লাগানো উচিত ইনশাআল্লাহ। এবং এটা আমরা লাগাবোই। যেমন ও শুধু একটা জিনিস বলে যে আমার নাম রিজভি, ওর নাম দোয়েল, আরডি নিয়ে ও একটা কিছু করতে চাই। বিউটিফুল। ও এই ব্র্যান্ডটা আরডি, এই ব্র্যান্ডটা এস্টাবলিশ করার আমার ইচ্ছা খুব খুব। ইচ্ছা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো পুরোনো দিনের কথাবার্তা কখনো আপনারা স্মৃতি রোমন্থন করেন না? বসে আড্ডা দিচ্ছেন যে দেখো আমাদের জীবনটা এরকম ছিল, এরকম সব সময় একটা ছোট্ট কম্পার্টমেন্টের মধ্যে লাইফ কেটেছে, ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, সাবলেট থাকতাম। হ্যাঁ, এমনকি ঢাকাতে আসি যখন, আমরা তো ঝিনাইদহে থাকি, তখন বলি চলো আমরা যেই বাসাটায় থাকতাম চলো ওইখানে যাই, দেখে আসি, যে একটু দেখে আসি, আন্টির সাথে একটু কথা বলে আসি। আমরা যেখানে বসতাম সেইখানটাতে একটু যাই। ওর বিশেষ করে আমার ক্যাম্পাসে তো ওইভাবে ঢোকা হতো না, কারণ সবই মেয়ে গার্লস অর্থনীতি কলেজে, জি। তো ওর ওইখানেই মূলত যাওয়া হতো ঢাবিতে। তো ওইখানে টিএসসি থেকে শুরু করে, যেখানে হাকিম চত্বর থেকে শুরু করে যেখানে যাইতাম, মাঝে একটা দিন আসছিলাম, ও ডিপার্টমেন্টের সামনে গেছিলাম, আমার ছেলেরে দেখালাম যে দেখো এইখানে তোমার পাপা পড়তো, এটা হচ্ছে তোমার পাপার স্কুল। বাহ। হ্যাঁ, এইভাবে ওরে দেখাইছি। তখন বলল কি আমি এখানে পড়তে চাই। তো বললাম ঠিক আছে, পাপার মতো অনেক পড়াশোনা করতে হবে, তুমি এইখানে আসবা ইনশাআল্লাহ। মহসিন হলে ছিলেন আপনি? জি। আমার হল, আমি আপনার হল? একটা ছিলাম কিন্তু হলে থাকিনি। ও আচ্ছা, হলে তো থাকেন নাই আপনি, রাইট। তবে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমরা যখন যেহেতু একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে একটা রুমে থাকতাম, তো বদ্ধ লাগতো। তো প্রতিদিন দেখা যাচ্ছে ওর ক্লাস শেষ হয়ে আমার ক্লাস শেষ হয়ে আমরা দুইজন ঘুরতে বের হইতাম। তখন তো খুবই অভাব ছিল, তো এরকম হয়তো যে টিএসসি যাইতে আসতে 80 টাকা রিক্সা ভাড়া লাগতো। রিক্সা ভাড়া যদি আমি দিতাম, লুচি ডালের টাকা ও দিত শ্যাডোতে। আবার রিক্সা ভাড়া যদি ও দিত, তাহলে লুচি ডালের টাকা আমি দিতাম। ওইটা ছিল আমাদের একদম গোটু নাস্তা। আমি দোয়া করি আপনাদের জন্য মন প্রাণ উজাড় করে যে আপনারা এরকমই থাকেন এবং হ্যাপি কাপল হন। আমরা হয়তো অদূর ভবিষ্যতে অথবা অনেক দিন পরে আরেকটা আড্ডা দিব, যখন আপনারা বৃদ্ধ হয়ে গেছেন এবং এই অনুষ্ঠানের রিক্যাপ করে, হ্যাঁ, যে আপনারা সারাটা জীবন এভাবে কাটিয়েছেন। ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদের জন্য দোয়া, সংসারের জন্য দোয়া এবং কন্টেন্টের জন্য দোয়া। অনেক ভালো থাকবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দোয়েল, পারফেক্ট, ইনশাআল্লাহ। ওকে। আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আগাম অনুষ্ঠানের আরও একবার আমন্ত্রণ জানিয়ে শেষবেলায় মনে করে দিচ্ছি আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন নেক্সাসের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আজকের মতো এই পর্যন্তই। সালামু আলাইকুম।